কাল আবারও আইএল টি20-তে কলকাতা নাইট রাইডার্সের অপর টিম আবুধাবি নাইট রাইডার্স আবারও একবার জঘন্যভাবে হারলো। তো এটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যে কেন আইএল টি20-তে এত ভালো টিম তৈরি করা সত্ত্বেও কেন সুনীল নারিনের ক্যাপ্টেন্সিতে আবুধাবি নাইট রাইডার্স এত ভালো টিম থাকা সত্ত্বেও কেন তারা জিততে পারছে না, বা এমন এমন টিমের সাথে হারছে যেসব টিমগুলো পুরো লাস্টে ফিনিশ করেছে সেই সব টিমের সাথে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু জঘন্যভাবে হেরেছে। এত পুর ক্যাপ্টেন্সি আগে কখনো দেখিনি সুনীল নারিনের। সেটা কেন, বা ডিজে ব্রাভোর মেন্টর বা হেড কোচে কেন আবুধাবি নাইট রাইডার্স জঘন্য পারফরমেন্স করছে, এ টু জেড আইএল টি20 নিয়ে তারপর আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ার না থাকায় এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বড় প্রবলেমে পড়তে পারে ক্যাপ্টেন্সি। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি দুর্দান্ত কিন্তু ডিসিশন ছিল, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে কিন্তু গাইড করতো শ্রেয়াস আয়ার। তো সেই শ্রেয়াস আয়ার না থাকায় কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রচুর মাঠে কিন্তু জঘন্য কিন্তু ডিসিশন কিন্তু নিতে পারে। এ টু জেড কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। যদি জাস স্পোর্টস বাংলা চ্যানেলে তোমরা নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটাই বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক এক করে টপিকস নিয়ে আলোচনা। ফার্স্টে আমরা আলোচনা করবো আইএল টি20 নিয়ে। দেখো আইএল টি20-তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা টিম আছে, সেখানেও কিন্তু শাহরুখ খানই কিন্তু ওনার। তো সেই টিমটা কিন্তু আবুধাবি নাইট রাইডার্স নামে পরিচিত। তো সেই আবুধাবি নাইট রাইডার্সের কিন্তু ক্যাপ্টেন্সি সামলাচ্ছে কিন্তু সুনীল নারিন। যেখানে আবুধাবি নাইট রাইডার্সে বড় বড় তারকা প্লেয়ার আছে, যেখানে আন্ডে রাসেলের মতন প্লেয়ার আছে, যেখানে সুনীল নারিনের মতন প্লেয়ার আছে, যেখানে জেসন হোল্ডারের মতন প্লেয়ার আছে, যেখানে জো ক্লার্কের মতন প্লেয়ার আছে, যেখানে ফিল সল্ট ছিল, মানে প্রচুর বড় বড় প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স কিন্তু প্লেয়ার আছে যেখানে। তা সত্ত্বেও কিন্তু চারিত আসালাঙ্কার মতন প্লেয়ার আছে, ডেভিড উইলির মতন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার আছে, তার সত্ত্বেও কিন্তু আইএল টি20 কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু জঘন্য পারফরমেন্স করছে, মানে পরস্পর ম্যাচ কিন্তু হারছে। যেসব টিমের সাথে আবুধাবি নাইট রাইডার্স হারছে না সেই সব টিমগুলো কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু পুরো লাস্টে আসে। তো সেই সব টিমের সঙ্গেই কিন্তু হারছে। যেখানে ব্যাটিং পিচ সেখানেই কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের, যেখানে প্রত্যেকটা টিমের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছে, সেখানেই কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কিন্তু পুরো জোখার মানে পারফরমেন্স করছে, পুরো খারাপ পারফরমেন্স করছে। আর যদি ক্যাপ্টেন্সি নিয়ে ভাই কথা বলি না, তো সুনীল নারিনের ক্যাপ্টেন্সি এত জঘন্য, আমার চোখে এরকম ক্যাপ্টেন্সি আমি দেখিনি। মানে এত উল্টো পাল্টা ডিসিশন, একটা ক্যাপ্টেন্সি এরকম ডিসিশন কিভাবে আসে? আমি তো মনে করব যে আইএল টি20-তে আলী খানকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় না, তাহলে সুনীল নারিনের চেয়ে বেটার কিন্তু ক্যাপ্টেন্সি করবে। যেখানে কালকের ভাই ম্যাচটা দেখে মানে এত জঘন্য খেলেছে আর এত জঘন্য ডিসিশন, ভাই ডিজে ব্রাভো চ্যাম্পিয়ন প্লেয়ার, সেই ডিজে ব্রাভো দলের হেড কোচ থাকা সত্ত্বেও বলাররা ভাই মার খাচ্ছে। যেখানে ডিজে ব্রাভো ভাই জানি না কি ডিসিশন দিচ্ছে কোচিং স্টাফে বা তোমার প্লেয়ারদের, জঘন্য ভাই। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের ভাই একটাই প্রবলেম, তারা মানে ক্রিকেট মাঠে তো এনজয় করে, আমরা সেটা দেখেছি, তারা কিন্তু সবকিছু কিন্তু সিরিয়াসই নেয় না, খেলাটাই কিন্তু সিরিয়াস নেয় না ভাই। আসবে দু চারটে ছয় মারবে ভাই, চলে যাবে। এটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ভালো করেই জানে। তো সেই জায়গাটাই কিন্তু আবুধাবি নাইট রাইডার্স জঘন্যতম পারফরমেন্স করেছে। তো কাল কিন্তু আইএল টি20-তে কিন্তু সাজ্জাই কিন্তু খেলা ছিল, যেখানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল, যেখানে কিন্তু প্রায় 200 রান কিন্তু 180-200 রান কিন্তু হামেশাই কিন্তু রান স্কোর হয়। তো সেখানে কিন্তু যেসব টিমগুলো চেস করতে আসে তারাই কিন্তু 80% কিন্তু জেতার সম্ভাবনা বেশি থাকে। তো ওই জন্য কিন্তু কাল কিন্তু যার সঙ্গে খেলা ছিল আবুধাবি নাইট রাইডার্স, সেই টিম কিন্তু তোমার টসে জিতে কিন্তু ফার্স্টে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর কলকাতা নাইট রাইডার্সের টিম আবুধাবি নাইট রাইডার্সে কিন্তু ব্যাটিং করার কিন্তু সিদ্ধান্ত কিন্তু প্রথমে পাঠায়। তো তারপরে ব্যাটিং করতে এসে আবুধাবি নাইট রাইডার্স প্রথমে এক ওভারে কিন্তু ভালো খেলছিল, তারপরেই কিন্তু মানে আউট হয়ে যায় একটা প্লেয়ার। তারপরে কিন্তু কাইলস ম্যায়ার্স কাল কিন্তু দুর্দান্ত খেলছিল। তারপরে ভাই জো ক্লার্ক ব্যাট করতে আসে, যেখানে জো ক্লার্ক দারুণ কিন্তু শুরু করেছিল, এক ওভারে 10-12-14 রান 3-4 চার মেরেছিল। তারপরে কিন্তু মনে হচ্ছিল যে জো ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছে। তারপরে জো ক্লার্ক কিন্তু একটা মানে ফালতু আউট হয়ে গিয়েছে, যেখানে বিপরীত টিমের যে ফাস্ট বোলারটা ছিল, প্লেয়ারটার নামটা মনে হচ্ছে না, ঠিক আছে, অ্যাডাম মিল দুর্দান্ত কিন্তু বল করেছিল, যেখানে অ্যাডাম মিলের বলই কিন্তু বুঝতে পারছিল না কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের প্লেয়াররা। তো সেখানে কিন্তু মহামূল্যবান দুটো উইকেট তুলে নেয় কিন্তু
মানে পাওয়ার প্লের মধ্যেই কিন্তু 3-4 ওভারের মধ্যে কিন্তু 2টো উইকেট চলে যায়। তারপর ব্যাট করতে আসে কে না রস্টন চেস। দেখো কলকাতা নাইট রাইডার্স ডিসিশন দেখে কাল কিন্তু আমি মানে অবাক হয়ে গেছি, যেখানে আন্ডে রাসেলের মতন প্লেয়ার দাগা উঠে বসে আছে, যেখানে আলিশান শারপুর মতন দুর্দান্ত খেলছে তার মতন প্লেয়ার বসে আছে, যেখানে আরো বড় বড় প্লেয়ার ছিল, চারিদ হাসানলাঙ্কা মেবি কাল হয়তো খেলিনি, যেখানে বড় বড় তারপরে তোমার বড় বড় প্লেয়ার বসেছিল, লরি ইভান্স হয়তো ছিল, সেখানে এইসব প্লেয়ার মাঠের বাইরে বসিয়ে রেখে রস্টন চেসকে ভাই 4 নম্বরে কিন্তু ব্যাটিং করতে পাঠায়। তো কাল রস্টন চেসে কিন্তু সে কিন্তু খুব একটা খারাপ কিন্তু পারফরমেন্স করেনি। প্রথম কিন্তু একটু স্ট্রাগল করছিল ব্যাটে, তারপরে কিন্তু সে কিন্তু 2-3টে 6 মেরে কিন্তু মোটামুটি 27 বা তোমার 20 বলে 30-33 রান কিন্তু করে দেয়। তারপরে একটা ফালতু শটে কিন্তু অ্যাডাম জাম্পার বলে কিন্তু আউট হয়ে যায়। সেম তারপরে ব্যাট করতে আছে কে সুনীল নারিন, 4 নম্বরে সুনীল নারিন। আরে যেখানে সুনীল নারিনের যেহেতু আউট অফ ফর্মে আছে, তো সুনীল নারিন পাওয়ার প্লেতে আসা দরকার। যে সুনীল নারিন আইপিএল এ পাওয়ার প্লেতে এত দুর্দান্ত শুরু করেছে, সেখানে সুনীল নারিন কোনোদিন 8 নম্বরে আসে, কোনোদিন 6 নম্বরে আসে, কোনোদিন 4 নম্বরে আসে, মানে যেখানে আন্ডে রাসেলের পজিশনটায় সেই আন্ডে রাসেলের জায়গাটায় কিন্তু সুনীল নারিন কিন্তু আসে, আর আন্ডে রাসেলকে কোনোদিন 16 ওভারে, কোনোদিন 17 ওভারে, কোনোদিন এরকম জায়গায় কিন্তু আন্ডে রাসেলকে পাঠাচ্ছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু হারছে কিন্তু এই ভুলভাল ডিসিশনের জন্য। তো সুনীল নারিন আসলো 4 নম্বরে এসে 2টো বল খেললো, আউট। প্রত্যেকটা দিন এইভাবে আছে, একটা উইকেট তো নষ্ট করলো, আবার কি টিমের কিন্তু টেনশনটা বাড়িয়ে চলে গেল। কিন্তু সুনীল নারিনের পরে কিন্তু আন্ডে রাসেলকে পাঠানো হয়। যখন আন্ডে রাসেল আসে তখন প্রায় 15-16 ওভার রানিং চলছিল। তারপরে আন্ডে রাসেলকে আমরা জানি যে আন্ডে রাসেল কোনোদিন থেমে থাকে না, 2-3টে বল ডট খাওয়ার পরে কিন্তু সে কিন্তু মারা স্টার্ট করে দেয়। তবে অ্যাডাম আবারও কিন্তু সেই অ্যাডাম জ্যাম্পার ভেলকিতে কিন্তু আন্ডে রাসেল বুঝতে পারেনি, আবার কিন্তু আউট হয়ে যায়। তারপরে ব্যাট করতে আসে কে ডেভিড উইলি। এই জায়গাটাই হচ্ছে প্রবলেম, যেখানে জেসন হোল্ডার দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। জেসন হোল্ডার প্রত্যেকটা ম্যাচেই কিন্তু নট আউট থাকছে, 10 বলে 20, 15 বলে 30 এইরকম কিন্তু রান করছে। সেখানে ডেভিড উইলি যে বলার তাকে আগে দিচ্ছে, জেসন হোল্ডারকে লাস্টে খেলাচ্ছে। যেখানে ডেভিড উইলি 4-5টা ছড়া বল নষ্ট করে দিচ্ছে, সেখানে জেসন হোল্ডারকে বসিয়ে রাখছে। এটা কিন্তু এই আন্ডে রাসেল আর জেসন হোল্ডার এই দুটো প্লেয়ারকে কিন্তু যারা দুর্দান্ত খেলছে সেই দুটো প্লেয়ারকে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু সঠিক জায়গায় কিন্তু তাদেরকে ইউজ করতে পারছে না, বা তাদের কিন্তু আগে কিন্তু লাগানো দরকার ছিল। জেসন হোল্ডারের মতন প্লেয়ারকে যখন আন্ডে রাসেল আউট হয়ে গেছে তখন প্রায় 15 ওভার ছিল, সেই জায়গায় 16 ওভার ছিল, সেখানে কিন্তু জেসন হোল্ডারকে পাঠানো দরকার ছিল। সেখানে কি করলো ডেভিড উইলিকে দিল, 4-5টা ছড়া বল নষ্ট করলো। তারপরে আসলো কে না জেসন হোল্ডার। যে জেসন হোল্ডার এসে ভাই কালো কিন্তু দুর্দান্ত খেলেছে, যেখানে 11 বলে কিন্তু 24-25 রান, যেখানে 2-3টে 6 মেরেছে, বড় বড় দুর্দান্ত কিন্তু রান কিন্তু করে দিয়েছে কিন্তু জেসন হোল্ডারের জন্যই কিন্তু কাল কিন্তু 162 রান, যেখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচে 162 রান করেছে। না হলে কিন্তু জেসন হোল্ডার যদি খেলতে না পারতো 130-40 রানে কিন্তু অল আউট হয়ে যেত। এরপরে 162 রান টার্গেট দেওয়ার পরে আবুধাবি নাইট রাইডার্স বল করতে আসে। ফার্স্ট ওভারে কিন্তু ডেভিড উইলি দুর্দান্ত বল করেছিল, 1 ওভার বল করে কিন্তু একটাও রান দেয়নি। তারপরে বল করতে আসে কাইলস মায়ার্সে কিন্তু সেকেন্ড ওভারটা মোটামুটি ভালো করেছিল, একটা হয়তো 4 খেয়েছিল, তারপরে ভালো করেছিল, 2 ওভার পর্যন্ত ঠিক ছিল। 3 নম্বর ওভারে ভাই বল করতে আসে লোকাল একটা প্লেয়ার ইউএর, যে নতুন খেলছে, তাকে বল করতে যায় সুনীল নারিন। ভাই কতটা পোর ক্যাপ্টেন্সি, যেখানে ডেভিড উইলি ফার্স্ট ওভারে ভালো বল করেছে, সেখানে তাকে বল না দিয়ে কাকে বল দিচ্ছে, কারণ তোমার একে তো ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, সেখানে রান তো অল্প, সেই জায়গাটায় পাওয়ার প্লেতে যেসব বলারগুলো ভালো শুরু করছে, ভালো বল করছে, তাদেরকেই তো ইউজ করা দরকার। সেখানে সুনীল নারিন কি করলো, ইউএর যেটা মানে লোকাল প্লেয়ারকে হাতে বল তুলে দিল, সে 1 ওভার বল করতে আসলো, 1 ওভারে 24-25 রান খেয়ে দিয়ে দিল। তারপরে আবার কথাই ভুল, আবার কাকে দিল না বিজয় বৈশাখ বলে একটা প্লেয়ার আছে, স্পিনার প্লেয়ার শ্রীলঙ্কার, তাকে বল দিল। তার বলে মানে 6টা বল করেছে, 6টা বলে প্রায় 24-25 রান ওখানে দিয়ে দিল। পরস্পর 4-6 টম ক্লার্ক ক্যানমান মারলো, তারপরে লাস্ট বলে আউট। মানে 2টো ওভার বল করতে দিল, 2টো ওভারেই কিন্তু প্রায় 45-50 রান, কিন্তু 2 ওভারেই কিন্তু খেলাটা কিন্তু পুরো ব্যাকফুটে চলে আসে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স। তারপরে 5 ওভারে বল করতে আসে আবার ডেভিড উইলি, যেখানে ডেভিড উইলি কিন্তু তার কাজটা করে দিয়ে যায়। 6 ওভারে যেখানে পাওয়ার প্লে লাস্ট, সেই 6 ওভারে বল করতে আছে সুনীল নারিন ক্যাপ্টেন্সি, যেখানে সুনীল নারিন বল করতে আসা দরকার ছিল বিজয় বৈশাখ, যেখানে শ্রীলঙ্কার যে স্পিনারটা যে মার খাচ্ছে আগের ম্যাচে মার খেয়েছে, তাকে সুনীল নারিন আগে বল করতে পারলো, সুনীল নারিন লাস্টে।
প্রত্যেকটা দিন আমি দেখেছি যে সুনীল নারিন তুমি এত দুর্দান্ত বলার, তোমার মনের মধ্যে এতদিন জোর থাকে যে জানো তুমি যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাকে ধরে খেলে, তাহলে এত রান যখন কম তাহলে আমি আগে বল করি। পাওয়ার প্লেতে সুনীল নারিন মার যদি খায়, ভাই তুমি মার খাও, আমি বলে যাব না। এই ডিসিশনের জন্য বারবারই কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু হারছে, বারবার হারছে। তো সুনীল নারিন 6 ওভার লাস্টে পাওয়ার প্লেতে বল করতে আসে, সেখানে 8 রান দেয়। তো সেই জায়গাটায় পাওয়ার প্লেতে প্রায় 6 ওভারে 70-75 রান কিন্তু দিয়ে দেয় কিন্তু এই 162 রানের মধ্যে। ইদি কিন্তু পুরো নাইট রাইডার্স কিন্তু 90% তখন ম্যাচ থেকে বাইরে চলে গিয়েছে। তারপরে বল দিচ্ছে কাকে? ডেভিড উইলিকে বল দিচ্ছে, আবার বল দিচ্ছে বিজয় বৈশাখকে, যে এত মার খেয়েছে তাকে আবার দিচ্ছে, আবার মার খাচ্ছে। মানে যে আন্ডে রাসেল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে ছিল, সেই আন্ডে রাসেলকেই ভাই একবারও কিন্তু বল দেয়নি। আন্ডে রাসেলকে পাওয়ার প্লেতে যখনই আমরা দেখেছি যে খারাপ সিচুয়েশনে যায়, তখন আন্ডে রাসেলের হাতে বল তুলে দিত শ্রেয়াস আয়ার। সেই শ্রেয়াস আয়ার যখন বল তুলে দিত তখন কিন্তু আন্ডে রাসেল কিন্তু 1-2 উইকেট কিন্তু তুলে দিত। তো সেই জায়গায় কিন্তু আন্ডে রাসেলকে বল দেয়নি। কালকে আন্ডে রাসেল কিন্তু লাস্টে আর বলই কিন্তু করেনি। ভাই এইরকম যদি করে, যেসব প্লেয়াররা আউট অফ ফর্মে আছে, যেসব প্লেয়াররা মার খাচ্ছে, জানো যে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, সেই জায়গায় তুমি যাদের এক্সপিরিয়েন্স নেই সেই সব প্লেয়ারদের কিন্তু তুমি বল দিচ্ছ, আর যেসব ভালো বলার তাদেরকে লাস্টের জন্য রেখে দিয়েছো। আরে লাস্টের জন্য রেখে দিয়ে কি হবে? সেখানে তো অলরেডি কিন্তু রান তো হয়ে গিয়েছিল। এই জঘন্যতম পারফরমেন্সের জন্য কাল আবারও হারলো। লাস্টে একটু চাপে ফেলে দিয়েছিল, লাস্টে প্রায় 6টা উইকেট পড়ে গিয়েছিল, যেটা ইজি চেস করা দরকার ছিল। সেখানে কিন্তু বিপরীত টিম কিন্তু একটু চাপে পড়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে জিতলেও কিন্তু লাস্টে যাবে। তো সেরকম কিছু হয়েছিল। লাস্টে একটু লাস্টে ভালো বল করেছিল জেসন হোল্ডার, বল করেছিল মেবি একটু ভালো, ঠিক আছে। তো এর ভিত্তিতে 19 ওভারে কিন্তু রানটা কিন্তু চেস হয়ে যায়, যেখানে মনে হচ্ছিল 16-17 ওভারে রানটা চেস হবে। তো এই মুহূর্তে তোমার IL-T20-তে আবুধাবি নাইট রাইডার্স এমনই জায়গায় আছে যেখানে কিন্তু প্লে অফে যাওয়া কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের জন্য কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম, ঠিক আছে। যেখানে আর 2টো ম্যাচ পড়ে আছে, এই 2টো ম্যাচের মধ্যে কমসে কম 2টোই কিন্তু জিততে হবে। একে তো তাদের প্লাস পয়েন্টটা নষ্ট করলো, কাল মাইনাসে চলে আসলো। তো এই 2টো ম্যাচ আছে, কাল 1 তারিখ 2 তারিখ এই 2টো ম্যাচ আছে। এই 2টো ম্যাচের মধ্যে অবভিয়াসলি 2টো ম্যাচে জেতা দরকার, তাহলে চোখ বন্ধ করে কোয়ালিফাই করবে। আর যদি একটা ম্যাচ জেতে তাহলে কিন্তু ভালোভাবে জিততে হবে, ভালোভাবে খেলে ভালোভাবে জিততে হবে, মানে প্লাস পয়েন্টটা রাখতে হবে। আর নিচের দিকে যেসব টিমগুলো আছে, শারজা ওয়ারিয়ার্স মেবি যে টিমটা আছে, এইসব টিমগুলোর কিন্তু তারপরে এইসব গলফ জায়ান্টস বলে একটা টিম আছে, এইসব টিমগুলো কিন্তু হারতে হবে, একটা ম্যাচ হারতে হবে, তাহলেই কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু প্লে অফে যাবে। তবে হ্যাঁ, আবুধাবি নাইট রাইডার্স ভাই প্লে অফে গেলে যেভাবে তারা পারফরমেন্স করছে ভাই বেকার, মানে ফালতু, গেলেই হারবে। মানে এইরকম ক্যাপ্টেন্সি, জঘন্য ক্যাপ্টেন্সি নিয়ে বা কোচিং স্টাফের জঘন্য ডিসিশন নিয়ে যদি তুমি প্লে অফে খেলতে চাও, মাইন্ডটা ফ্রেশ দরকার, তা নাহলে তুমি তো ব্যাকফুটে চলে যাবে। এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তোমরা খেলতেই পারছো না, তাহলে প্লে অফে না যাওয়াই ভালো আমার তো মনে হয়। তো IL-T20 নিয়ে তো A to Z বললাম, তোমরাও কমেন্টে লিখবে সুনীল নারিনের ক্যাপ্টেন্সি বা জঘন্য ক্যাপ্টেন্সি, পোর ক্যাপ্টেন্সি। সুনীল নারিনকে আমি তো বলবো যে সুনীল নারিনের এই যে 2টো ম্যাচ আছে, সুনীল নারিনকে অবভিয়াসলি এই মুহূর্তে ক্যাপ্টেন্সি থেকে হটানো দরকার। বা সুনীল নারিন ভাই কি করছে যে তুমি নিজে যখন ক্যাপ্টেন্সি পাচ্ছ না, নিজে তো ক্যাপ্টেন্সি থেকে তোমার নামটা কিন্তু সরিয়ে নেওয়া দরকার, এটা দলের স্বার্থে করা দরকার। কিন্তু সুনীল নারিন কি করছে? আবুধাবি নাইট রাইডার্সের স্বার্থের জন্য কিন্তু সুনীল নারিনের কিন্তু ক্যাপ্টেন্সি নামটা কিন্তু সরানো দরকার, যেখানে জেসন হোল্ডারের মতন কিন্তু প্লেয়ার আছে, ট্যালেন্টেড প্লেয়ার আছে। জেসন হোল্ডার কিন্তু ক্যাপ্টেন্সি প্রচুর এক্সপিরিয়েন্স আছে, জেসন হোল্ডারকে কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু করা কিন্তু দরকার আছে। তো এবার আমরা কথা বলবো, আর IL-T20-তে আবুধাবি নাইট রাইডার্সের প্লে অফে যেতে গেলে 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে হবে, তাও প্লাস পয়েন্ট রাখতে হবে। 2টো জিতলে তো আরামসে চলে যাবে, আর যদি একটা জেতে তাহলে কিন্তু এই শারজা ওয়ারিয়ার্স আর গলফ জায়ান্টস এই 2টো ম্যাচে একটা করে ম্যাচ কিন্তু আসে, সেটা হারতে হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, দেখো কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়াস আয়ার না থাকায় কলকাতার যে কটা ফ্যান আছো, ডায়ার্ট ফ্যান আছো, তারা কিন্তু এবার কিন্তু IPL এ কিন্তু শ্রেয়াস আয়ারকে সবাই কিন্তু মিস করবে। কারণ শ্রেয়াস আয়ারের যে ক্যাপ্টেন্সিটা ছিল, আমার চোখে দেখা সেরা ক্যাপ্টেন্সি ছিল কিন্তু IPL এ কিন্তু শ্রেয়াস আয়ারের ডিসিশন। ভাই শ্রেয়াস আয়ার এমন জায়গায় এমন ডিসিশন নিত না, সেখানেই কিন্তু ম্যাচটা কিন্তু জিতে যেত কিন্তু কলকাতা নাইট রাইডার্স। যতই আমরা বলতাম যে গৌতম গম্ভীর এসেছে বলে কলকাতা জিতেছে,
কিন্তু শ্রেয়াস আয়ারের কতটা ক্রেডিট ছিল চ্যাম্পিয়ন করা, সেটা এবার হারিয়ে তোমরা দেখতে পারবে। এটা আমি বলে রাখলাম। যতই টিমে ভালো প্লেয়ার থাকুক না কেন, যদি ক্যাপ্টেন্সির ডিসিশন বা গাইডনেস বা প্লেয়ারদের নিয়ে যদি ভালো কিছু না, মানে ভালো গাইড না করতে পারে, বা তাদের মনের মানে তাদের সাথে একটা বন্ড বা সম্পর্ক যদি ভালো রাখতে না পারে, তাহলে কিন্তু কোনোদিনই কোনো টিমই কিন্তু জিততে পারে না। এটা কিন্তু ক্লিয়ার। কারণ শ্রেয়াস আয়ারকে নিয়ে যখনই কলকাতা নাইট রাইডার্সের কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করা হতো যে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন হিসেবে কেমন, প্রত্যেকটা প্লেয়ার একটা কথাই বলতো যে শ্রেয়াস আয়ার প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু গাইড করতো, বা প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু মনে কিন্তু বুকবাল বাড়াতো। যদি তুমি হারতে ম্যাচে, তাও কিন্তু ড্রেসিং রুমে কিন্তু তোমাকে নিয়ে কিন্তু শ্রেয়াস আয়ার এমন কোনো কথা বলতো না যাতে তুমি সেটা নিয়ে কিন্তু টেনশন বা সেটা নিয়ে কিন্তু মন খারাপ থাকো, সবসময় আনন্দের মধ্যে রাখতো। তো শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি আমরা প্রত্যেকে যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছি, তারা কিন্তু এবার কিন্তু আমরা মিস করব। এটা আমি বলে রাখলাম, তোমরা মিলিয়ে নিও। যতই ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা থাকুক, আজিঙ্কা রিয়ানি বলো, যেই থাকুক না কেন, ভাই শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি এটা মানে অসাধারণ কিন্তু একটা ফ্লেভার ছিল, সেটা আমরা সবাই জানি। কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় ভুল করেছে শ্রেয়াস আয়ারকে কিন্তু ছেড়ে। যেখানে শ্রেয়াস আয়ার হয়তো বেশি টাকা চেয়েছিল, হয়তো 20-22 কোটি টাকা চেয়েছিল, 25 কোটি চেয়েছিল, হয়তো সামথিং চেয়েছিল, 20-22 কোটি টাকা চেয়েছিল, সেটা কিন্তু ইজিলি কিন্তু দিয়ে দেওয়া দরকার ছিল। কারণ ভাই শাহরুখ খানের কাছে 20-22 কোটি টাকা কিছু না, কিন্তু যারা ম্যানেজমেন্টের লোক আছে, বিশেষ করে আমাদের যে ভেঙ্কি মামা, যে টাক করে যে সিও ভেঙ্কি মামা, ভীষণ বুদ্ধি। তো ভেঙ্কি মামার ভুলের জন্য কিন্তু আমরা বড় বড় প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে হারিয়েছি। সূর্যকুমার যাদবকে হারিয়েছি, শুভমান গিলকে পর্যন্ত হারিয়েছি, এইবার হারিয়েছি কাকে? শ্রেয়াস আয়ারকে হারিয়েছি। নেক্সট মেগা অকশনে রিঙ্কু সিংকে হয়তো আমরা হারাতে পারি, দেখে নিও। কারণ ভেঙ্কি মামা ব্যবসা বিজনেস ছাড়া কিছুই বোঝে না। হয়তো পিছন দিক থেকে হয়তো দিল্লি বা পাঞ্জাব ভেঙ্কি মামাকে বড় অফার দিয়েছিল যে তোমরা শ্রেয়াস আয়ারকে রিলিজ করে দাও, তার জন্য আমি তোমাকে 2-5 কোটি টাকা ব্লাঙ্ক চেক বা অফার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু করতে পারে, ঠিক আছে? কারণ ভেঙ্কি মামা প্রত্যেকবারই কিন্তু মেগা অকশনে কিন্তু বাজে ডিসিশন নেয়, যেটা আমরা প্রমাণ দেখেছি। তো শ্রেয়াস আয়ারকে ছাড়া কলকাতা নাইট রাইডার্সের যে কতটা ভুল, সেটা তোমরা দেখতে পারবে। মানে এরকম একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে কেউ হাতছাড়া করে? মোহাম্মদ কাইফ, সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে কলকাতা কিন্তু জঘন্যতম ডিসিশন, কিন্তু এটা কিন্তু ভুল করেছে। আকাশ চোপড়া, ইরফান পাঠান এসব নিয়ে কিন্তু ধুয়ে দিয়েছে যে কলকাতা যাকে তুমি চ্যাম্পিয়ন করেছো, সেই ক্যাপ্টেন্সিকে তুমি ছেড়ে দিয়েছো। তো জানি না কি ক্যাপ্টেন্সি হবে, বা মিরাক্কালও কিছু হতে পারে। হয়তো আজিঙ্কা রিয়ানিকে ক্যাপ্টেন্সি দিল, আজিঙ্কা রিয়ানি ফার্স্ট এসে এত চ্যাম্পিয়ন করলো, হতে পারে। কিন্তু এটা কিন্তু খুব চান্স কিন্তু কম। কারণ আমরা অন গ্রাউন্ডে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি দেখেছি তো ভাই, ডিসিশন গুলো কত সুন্দর নিত, সেটা ভাই বলার কোনো জায়গায় নেই, ঠিক আছে? তো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু এখনো কিন্তু ম্যানেজমেন্টের লোক কিন্তু প্রচুর চিন্তা ভাবনায় আছে যে কাকে দেওয়া যায়, সে নিয়ে কিন্তু এখনো কিন্তু কোনো রকমই হিংস দেয়নি, ঠিক আছে? দিলেই কিন্তু আমি জানিয়ে দেবো। তবে দুটো নাম নিয়েই কিন্তু চর্চা হচ্ছে, একটা হচ্ছে আজিঙ্কা রিয়ানি আর একটা হচ্ছে রিঙ্কু সিং, ঠিক আছে? এই দুটো নাম নিয়েই কিন্তু চর্চা হচ্ছে। সুনীল নারিন যা জঘন্য পারফরমেন্স করছে ভাই, সুনীল নারিনের ক্যাপ্টেন্সি দিলে কলকাতা নাইট রাইডার্স 14টা ম্যাচ 14টাই হারবে, আমি লিখে দিলাম। এই ভুলটা কিন্তু করবে না, ঠিক আছে? তো তোমরা কমেন্টে লিখবে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি বেস্ট কি হতে, কে কাকে করলে কলকাতা চ্যাম্পিয়ন, সেটা কমেন্টে লিখবে। আর আইএল টি20তে যে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচে ক্যাপ্টেন্সি আমি চাই যে সুনীল নারিনকে হটাও, জেসন হোল্ডারকে ক্যাপ্টেন্সি দাও। তোমরাও কমেন্টে লিখবে যে জেসন হোল্ডার কি পারফেক্ট ক্যাপ্টেন্সি, সেটা তোমরা কমেন্টে লিখবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, বাই।